হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা আমি ক্লাস করাচ্ছি ডব্লিউবিসিএস এটাই তোমাদের ক্লাস নাম্বার 3। আর এই পিডিএফটা তোমাদের আগে প্রোভাইড করে দিয়েছিলাম। তো ওটাই হচ্ছে ইন্ডিয়ান পলিটি। আর আগে তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করেছিলাম ক্লাস 1 এ, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হলো। আর তারপরে আজকে যেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ক্লাস নাম্বার 3 ইন্ডিয়ান পলিটি। তারপরে তোমাদের নেক্সট যেটা হবে আমি বলেছিলাম ফুল মক সেট এভরি উইক আমি তোমাদের নেব। তো ফুল মক সেট তোমাদের নেওয়া হবে, তো ওটার জন্য রেডি থাকো। 2.5 ঘন্টাতে তোমাদের ফুল মক সেট যেমন করে ডব্লিউসিএস এ হয় 200টা প্রশ্ন হয়, সেটাই তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো স্টার্ট করে, বেশি সময় তোমাদের নষ্ট করব না। তো আজকে যে টপিকটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির হচ্ছে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ার আগে এটা সবচেয়ে প্রথম যে জিনিস আমরা পড়ি সেটা হচ্ছে এই আমাদের দেশে সংবিধান হওয়া উচিত, এটা ফার্স্ট কে আইডিয়া দিয়েছিল। তো ফার্স্ট আইডিয়া যে দিয়েছিল সেটা হচ্ছে শ্রী এম এন রয় দিয়েছিলেন, সিপিএম এর ফাউন্ডিং মেম্বার। আর এটা হচ্ছে 1934-এ এই আইডিয়াটা দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিচ্ছি ক্লাস শুরু করার আগেই। তো সেটা হচ্ছে অনেকজন বলছে স্যার বাংলাতে কি নোটস প্রোভাইড করবেন। তো আমি বাংলাতে নোটস প্রোভাইড করি না, আগে বলে দিচ্ছি, অনলি ইংলিশে তোমাদের নোটস প্রোভাইড হবে। আর অনেকজন বলছে স্যার ক্লাস কেমন করে জয়েন করব। ক্লাস তোমরা কন্টিনিউ করো, আমি ঠিক তোমাদেরকে জানিয়ে দেবো যত কিছু আছে সবকিছু ইউটিউবেই দিয়ে প্রোভাইড করছি। আর বাদ বাকি তোমরা যদি গ্রুপ জয়েন করতে চাও তো ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা আছে, হোয়াটসঅ্যাপের আর টেলিগ্রাম দুটোই প্রোভাইড করা আছে। ওখানে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমাদের সব গ্রুপ আর পিডিএফ আর ভিডিও সবকিছু পেয়ে যাবো ওখান থেকে। আলাদাভাবে তোমাদের কোনো গ্রুপ এখন বানাইনি, যদি বানাবো তো আমি ঠিক তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটাই বাস বলার ছিল। তো ঠিক আছে, স্টার্ট করছি। তো এম এন রায় সবচেয়ে প্রথম আইডিয়া দিয়েছিলেন 1934-এ। এই সিপিএম ফাউন্ডিং মেম্বার ছিলেন কি আমাদের দেশের একটা কনস্টিটিউশন হওয়া উচিত। সিপিএম এর ব্যাপারে একটু ইনফরমেশন পড়লাম, সেটা হচ্ছে সিপিআই এর ফুল ফর্ম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এম মানে মার্কসিজম হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে এটা ফরমেশন কোথায় হয়েছিল, তাসকেন্ট উজবেকিস্তানে 1920 সালে ফরমেশন হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে যদি বলে তাহলে এটা কি হচ্ছে 1924-এ কানপুর উত্তরপ্রদেশে হয়েছিল। আর ফাউন্ডিং মেম্বার যদি তোমরা সিপিআই এর অফিসিয়াল ওয়েবসাইট খুলবা, ওখানে ফাউন্ডিং মেম্বার আছে, মানে একজন ফাউন্ডার এমন করে না। এম এন রয় ফুল ফাউন্ডার ছিল না, আমরা বেসিক্যালি ছোট থেকেই আমরা পড়ে আসছি এম এন রয়, কিন্তু ফুল ফাউন্ডার উনি ছিলেন না। যদি এক্সাক্ট ডিটেলস পড়তে চাও তো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারো। তো ওখানে চেয়ারম্যান লেখা আছে আচার্য, সেক্রেটারি শফিক, আর তারপরে হেড অফ তাসকেন্ট সেক্রেটারি ওটা এম এন রয় ছিলেন। আর তারপরে বাদ বাকি 3-4 জন এখানে আছেন, ওরা হচ্ছে ফাউন্ডিং মেম্বার্স ছিলেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের সিপিআই এর স্টোরি, বাস এইটুকু। তারপরে নেক্সট হচ্ছে দ্য কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা আমাদের ফর্ম হয়েছিল, তো ওটাই কি হয়েছিল, এই কনস্টিটিউশনটা ফ্রেম করেছিল। আর set up in 16th May 1946 in accordance with the cabinet mission plan. cabinet mission plan ইন্ডিয়াতে যখন আসে সেটা হচ্ছে তোমাদের 16 মে 1946-এ। তো এই ক্যাবিনেট মিশন থ্রুই কি হয়েছিল, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল। আর কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের কি করেছিল, আমাদের সংবিধানটা তৈরি করেছিল। তো এটাই কি হচ্ছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা পার্মানেন্ট তো ছিলেন না, টেম্পোরারি ছিলেন। সবাই আস্তে আস্তে পড়তে পারবা, বুঝতে পারবা। তো initially on the very first meeting on 9th December 1946, মানে 9 ডিসেম্বর 1946 এ ফার্স্ট মিটিং হয়েছিল। যে ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল ইন্ডিয়াতে, তো ওটাতে কে কে ছিল, কি হয়েছিল সবকিছু একটু ডিটেলসটা পড়ে নাও। তো ক্যাবিনেট মিশন প্ল্যান was a statement made by the cabinet mission and the viceroy Lord Wavell, মানে লর্ড ওয়েভেল সেই টাইমে ভাইসরয় ছিল, on May 16, 1946, that contained proposals regarding the constitution for future of India in the wake of Indian political parties and representatives not coming to an agreement. The member of the constitution assembly, মানে কি হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান ইন্ডিয়াতে এসেছিল জাস্ট ইন্ডিয়াতে একটা কনস্টিটিউশন ফ্রেম করার জন্য, মানে তৈরি করার জন্য। ওটাই কেমন করে ইন্ডিয়া আমাদের ফিউচারে গ্রো করবে, কিংবা কেমন করে ইন্ডিয়া ফিউচারে সবকিছু পলিটিক্যাল পার্টিস গুলো, রিপ্রেজেন্টেটিভস গুলো সবগুলো একসঙ্গে কাজগুলো করবে। তো এই দেশে সংবিধান তৈরি করার জন্য মেইন যে কাজটা হয়েছিল সেটা কি হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান ইন্ডিয়াতে ছিল, তারপরে এই কাজটা স্টার্ট হয়। তো এবার ক্যাবিনেট মিশনে যে 3 জন ব্যক্তি ছিলেন মেন, এটাই তোমাদের এক্সামে প্রশ্নতে আসে, সেটা হচ্ছে লর্ড প্যাট্রিক লরেন্স, উনি হচ্ছেন সেক্রেটারি অফ দ্য স্টেট ছিলেন। আর স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, উনি ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ দ্য ট্রেড। আর এবি আলেকজান্ডার, ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি। তো এই 3 জন প্রশ্ন জিজ্ঞেস করে যে 3 জন কে কে ছিলেন, এই 3 জন।
তারপরে জিজ্ঞেস করে নিতে পারে যে ৪-৫ জনের নাম দিল, যে সেক্রেটারি কে ছিল সেটা হচ্ছে লর্ড প্যাট্রিক লোরেন্স। আর তারপরে প্রেসিডেন্টের নাম দিয়ে জিজ্ঞেস করে নিতে পারে যে ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা এসছিল সেটার প্রেসিডেন্ট কে ছিল। তো এমন করে তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেয়। প্রশ্ন তোমাদেরকে তো লাস্টে দিচ্ছি আমি প্রতিটা টপিকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস গুলো পুরো একদম তুলে দিচ্ছি। তো এগুলো তোমাদেরকে আমি আজ টাস্ক দেব, সেটা যখন আমি তোমাদের কি হচ্ছে সানডে নাহলে স্যাটারডেতে যেটা আলাদাভাবে একটা ডাউট ক্লিয়ারিং সেশন হবে, গুগলে লাইভ হবে, সেটা সবাইকে আমি লিংক প্রোভাইড করে দেবো। তো প্লিজ সবাই জয়েন করো। তো ওখানে তোমরা ইন্টারেক্ট করতে পারবে আমার সঙ্গে। আর যা কিছু ডাউটস সেগুলো ক্লিয়ার করে নিতে পারবে। তো আগেন বলে দিচ্ছি, ডাউট ক্লিয়ারিং সেশন গুগল মিটে হবে, আলাদাভাবে কোনো অ্যাপ নাই। আরামসে তোমাদেরকে আমি টাইম বলে দেবো, সবকিছু গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো নেক্সট হচ্ছে দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। তারপরে এই ক্যাবিনেট মিশন প্ল্যান কি করলো, তোমাদের বললো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করেন আর একটা ড্রাফট করেন আমাদের কনস্টিটিউশনটা। আর ওটাই যে ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি আমরা যেটা বলি, তো এটার চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আর ওনাকে কি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, তো এটা এখান পর্যন্ত তোমাদের জাস্ট বেসিক ডিটেলস হয়ে গেলো। তারপরে নেক্সট হচ্ছে টাইম লাইন অফ দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন ফরমেশনের টাইমলাইন কোন দিনে কি হয়েছিল সবগুলো একটু ডিটেলস এখানে তোমাদের প্রশ্ন ক্যাম্পকে জিজ্ঞেস করে বলে দিব। তো সেটা হচ্ছে টোটাল যে টাইম স্প্যান লেগেছে সেটা হচ্ছে ২ বছর ১১ মাস ১৮ দিন। আর টোটাল সেশন কটা হয়েছে, ফর্মাল সেশন ১১টা হয়েছে, অনেকগুলো সেশন হয়েছে কিন্তু ফর্মাল সেশন টোটাল ১১টা হয়েছে। আর তারপরে খরচ হয়েছে আমাদের ৬.৪ মানে 6.4 মিলিয়ন টাকা তোমাদের খরচ হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে 6 ডিসেম্বরে ফরমেশন হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবার অনেকজন বলবে, স্যার আমরা তো 9 ডিসেম্বর পড়েছিলাম, ফার্স্ট মিটিং হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট মিটিং ডেফিনেটলি তোমাদেরকে হয়েছিল 9 ডিসেম্বর হয়েছিল, কিন্তু ফরমেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা হচ্ছে 6 ডিসেম্বর 1946 হয় ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ফ্রেঞ্চ প্র্যাকটিস। ঠিক আছে, এইটা তোমাদের অত এক্সামে জিজ্ঞেস করে না, এক্সামে এখান থেকে তোমাদের আসে কি হচ্ছে ফার্স্ট মিটিং কখন হয়েছিল। ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946-এ। আর এটা কোথায় হেল্ড হয়েছিল, ওই কনস্টিটিউশন হলে। এখন বর্তমানে পুরনো যেটা আমাদের পার্লামেন্ট বিল্ডিং আছে ওটারই সেন্ট্রাল হলকে এটা মানে হচ্ছে কনস্টিটিউশন হল। ওকে, এবার কি হচ্ছে এটাতে যে ফার্স্ট অ্যাড্রেস করেছিল, কে অ্যাড্রেস করবে, সেই টাইমে যে মেন হেড ছিল কংগ্রেস পার্টি হেড ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন স্বাধীন হয়েছিল ইন্ডিয়া, তখন কে প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন জেবি কৃপলানি। তো জেবি কৃপলানি ওই সভাতে দাঁড়ালো, দিয়ে তারপরে বললো যে আমি যেহেতু এখানে প্রেসিডেন্ট, কিন্তু আমাদের যে কনস্টিটিউশনটা ফ্রেম হচ্ছে, কনস্টিটিউশন ফ্রেম করার জন্য আমাদের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যে হচ্ছে ইনি, তো ওনাকে দাঁড় করানো উচিত, প্রেসিডেন্ট বানানো উচিত। তার জন্য কি হচ্ছে টেম্পোরারি প্রেসিডেন্ট কাকে বানানো হলো, ডক্টর সচিদানন্দ সিনহাকে বানানো হলো, ইনি সবচেয়ে বয়স্ক ছিলেন তার জন্য। দিয়ে তারপরে ফার্স্ট মিটিং এ কি হলো, টেম্পোরারি প্রেসিডেন্ট একজনকে বানানো হলো, সেটা হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা। আর তারপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে মুসলিম লীগ এটাকে কিন্তু বয়কট করেছিল। কেন বয়কট করেছিল, তারা চাইছিল সেপারেট স্টেট হোক মুসলিমের জন্য, সেটার জন্য মুসলিম লীগ বয়কট করেছিল। তাহলে এখানে যে মেন হেড যে যিনি হচ্ছে সে হচ্ছে কি টেম্পোরারি প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা। ওকে, তারপরে নেক্সট হচ্ছে দুদিন পরই কি হলো, আবার 11 ডিসেম্বর 1946 এ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাপয়েন্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ as its president and H.C. Mukherjee as its vice chairman কিংবা প্রেসিডেন্ট বলতে পারো, and বিএন রাও অ্যাজ কনস্টিটিউশন লিগ্যাল অ্যাডভাইজার। এই তিনটে নাম কিন্তু ভালো করে মুখস্থ রাখবা, এই তিনটে নাম থেকে তোমাদের প্রশ্নগুলো থাকে। তো কেমন করে প্রশ্ন থাকে এটা বলে দিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে জিজ্ঞেস করিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্মানেন্ট মেম্বার মানে প্রেসিডেন্ট কে ছিলেন। টেম্পোরারি প্রেসিডেন্ট তো ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেনই, কিন্তু পার্মানেন্ট যদি বলে তাহলে সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব জি ছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট যদি বলে কিংবা ভাইস চেয়ারম্যান সেটা হচ্ছে H.C. মুখার্জি হবে। আর তারপরে কনস্টিটিউশন লিগ্যাল অ্যাডভাইজার উনি ছিলেন বি.এন. রাও। ওকে, এই তিনটে নাম। তারপরে নেক্সট হচ্ছে দেয়ার ওয়াজ ইনিশিয়ালি 389 মেম্বার্স ইন টোটাল, 389 মেম্বার্স ছিল, কিন্তু তারপরে কি হলো পার্টিশন হয়ে যাওয়ার পর এই মেম্বার্স গুলো 299 হয়ে গেল। আউট অফ 389 এটাতে কি হয়েছে 292 ওয়ার গভর্নমেন্ট প্রভিন্স এন্ড 4 ওয়ার চিফ কমিশনার প্রভিন্স অফ দিল্লি, আজমের, মেওয়ার এন্ড কুর্গ এন্ড ব্রিটিশ বালুচিস্তান এন্ড 93 ওয়ার প্রিন্সলি স্টেটস। প্রিন্সলি স্টেটস আমাদের কটা ছিল তখন, তাহলে 93 ছিল। এগুলোকে যদি যোগ করো তাহলে এটাই আসছে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে এগুলো জাস্ট তোমরা পড়বে, তোমাদেরকে তো পিডিএফ দিয়ে দিয়েছি, আমার কাজ হচ্ছে ডিকটেট করা। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তো ডাউট ক্লিয়ারিং সেশনে জিজ্ঞেস করবে। আর তারপরে নেক্সট হচ্ছে 13th ডিসেম্বর 1946 এ একটা কি অবজেক্টিভ রেজলিউশন পাস হলো, আর ওয়াজ প্রেজেন্টেড বাই জওয়াহরলাল নেহরু লেইং ডাউন দা
আন্ডারলাইং প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত, ওটাতে কি কি হওয়া উচিত, মানে কাউকে হেল্পফুল হওয়া উচিত না ক্রুয়েল হওয়া উচিত, এমন করে সবকিছু হচ্ছে এটা একটা প্রিন্সিপাল হয়। কোনো একটা জিনিস চলে তো সেটা কি সে কোনো না কোনো প্রিন্সিপালের উপরে চলে। তো জওয়াহরলাল নেহরু কি বলেছিলেন, অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন, দিয়ে ওটাই কি হলো ইন ফিউচার প্রিএম্বল হয়ে গেল। দিস লেটার বিকাম দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরে নেক্সট হচ্ছে 22 জানুয়ারি 1946 এ কি অবজেক্টিভ রেজলিউশন আনঅ্যানোমাসলি অ্যাডপ্টেড। তার মানে অ্যাডপ্ট কখন হলো এই জিনিসটাই 22 জানুয়ারিতে অ্যাডপ্ট হলো। তারপর নেক্সট হচ্ছে 22 জুলাই 1946 এ কি হলো ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট হলো আমাদের। ন্যাশনাল ফ্ল্যাগ এর স্টোরি তো অনেক কিছু আছে, তোমাদেরকে পরে শোনাবো, কিন্তু কি হচ্ছে দু তিনটা ইনফরমেশন যেগুলো আমাদের প্রশ্ন আসে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা কি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ যেটা ডিজাইন করা হয়েছিল, এখন বর্তমানে যে ন্যাশনাল ফ্ল্যাগটা হচ্ছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধীকে দেয়া হয়েছিল। নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল 1920 তে, তখন মহাত্মা গান্ধীকে দিয়ে হয়েছিল। আর ওই ন্যাশনাল ফ্ল্যাগটা কে দিয়েছিল, সে বানিয়েছিল কে, সেটা হচ্ছে পিংলে ভেংকাইয়া বানিয়েছিলেন। তো এমন করে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আমাদের যে ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগটা আছে সেটা কে তৈরি করেছিল, কারণ ন্যাশনাল ফ্ল্যাগ অনেকগুলো অনেক টাইপের আমাদের তৈরি হয়েছে। একবার বাঘ ছিল, সিংহ ছিল, সূর্য চন্দ্রমা ছিল, বন্দে মাতরম লেখা ছিল, অনেকগুলো ছিল, কিন্তু ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগ যেটা হচ্ছে, যেটা এখন বর্তমানে আমরা ইউজ করছি, সেটা কে বানিয়েছে, সেটা হচ্ছে পিংলে ভেংকাইয়া। আর ওটার হাইট এন্ড উইডথ রেশিও সেটা হচ্ছে 3:2 হওয়া উচিত। তারপরে প্রপোর্শন কত হওয়া উচিত, এই 2:3 হওয়া উচিত। যে কালার্স গুলো আছে সে তিনটে কালার, স্যাফরন, হোয়াইট এন্ড গ্রিন। আর তারপরে এগুলো কি ডিপিক্ট করে, এগুলো ছোট বাচ্চাদের তোমরা সবাই জানো। আর তারপরে নেক্সট হচ্ছে ভিতরে কত, অশোক চক্রতে 24টা স্পোকস আছে, আর 24টা স্পোকস এরই কি হচ্ছে আহ, প্রত্যেকটা স্পোকের একটা একটা মিনিং হয়। আর এটা আমরা যখন এক্সাম মানে নিজে প্রিপারেশন স্টার্ট করেছিলাম, তো তখন আমরা এগুলো অনেক কিছু পড়তাম, দিয়ে তারপরে জানতে পারলাম যে এত কিছু ফালতু পড়ে লাভ নাই, মানে কোনো দরকারই নাই এগুলো। ওটাই কি হচ্ছে, আমি যে ভুলগুলো করেছি কিংবা কোনো সিনিয়র তোমাদের ভুলগুলো করেছে, টিচার গুলো ভুলগুলো করেছে, ওই ভুলগুলো থেকে শিখো। दूसरों के गलती से सीखो, खुद गलती करते करते सीखोगे तो দুনিয়া আগে চলে যায়गी না। তো ওটার জন্য তোমাদেরকে বলছি যে ভুলগুলো করছি, যে ভুলগুলো আমার দ্বারা হয়েছে সেগুলো তোমরা প্লিজ করতে যেও না। বেশি পড়তে হবে না, আমাদেরকে লিমিটেড পড়তে হবে, কিন্তু যতটুকু পড়তে হবে সেগুলো রবস্ট পড়তে হবে। ওকে, বাস এইটুকু ইনফরমেশন জ্ঞান দিয়ে দিলাম। এবার স্টার্ট করি। ম্যাডাম বিকাজি কামা unfurled the first version of the Indian national flag. এটা কি হচ্ছে ট্রাইকালার গ্রিন, স্যাফরন এন্ড রেড স্ট্রিপস, অর্থাৎ রেড স্ট্রিপস গুলো, আর এগুলো অত ডিটেলস পড়তে হবে না। ফার্স্ট যেটা যেটা আমাদের আনফ্লার করা হয়েছিল ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা কে করেছিল, ম্যাডাম বিকাজি কামা। কোথায় করেছিল, স্টুটগার্ট জার্মানি 1907 এ এটা করেছিলেন। কেন করেছিলেন, ওই ইন্টারন্যাশনাল সোশ্যাল কংগ্রেস হেল্ড হয়েছিল ওখানে জার্মানিতে। তারপরে নেক্সট হচ্ছে 15 আগস্ট 1947 এ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করে নেয়। তার আগে একদিন যেটা হচ্ছে 14 আগস্টে পাকিস্তান অ্যাচিভ করে। আর ইন্ডিয়া স্প্লিট দুই ভাগে হয়েছিল, ডমিনিয়ন অফ ইন্ডিয়া এন্ড ডমিনিয়ন অফ পাকিস্তান। আমরা এখনো ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়েছিলাম না, ডমিনিয়ন হয়েছিলাম, ঠিক আছে। দিয়ে তারপরে নেক্সট হচ্ছে 29th August 1947 এ ড্রাফটিং কমিটি অ্যাপয়েন্টেড উইথ বি.আর. আম্বেদকর অ্যাজ ইটস চেয়ারম্যান। ওটাই হচ্ছে ড্রাফটিং কমিটি একটা অ্যাপয়েন্ট হলো। এবার কি হচ্ছে, আমাদের যে কনস্টিটিউশন তৈরি হবে সেটার জন্য কি আমাদেরকে লিখে লিখে তৈরি করতে হবে না, যেমন কি হচ্ছে ইউনাইটেড কিংডমে অলিখিত না, কি ওখানে কি হচ্ছে যা কুইন বলে দিল সেটাই আমাদের কনস্টিটিউশন মানে তে লিখে হয়ে গেল। কিন্তু কি হচ্ছে, এটা আমাদের ইন্ডিয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিখিত কনস্টিটিউশন। তার জন্য লিখিত লিখার জন্য সব জায়গাতে পেজ গুলোতে আমাদেরকে লিখতে হবে, ড্রাফট করতে হবে। ওই ড্রাফটিং কমিটির মেইন হেড যে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, উনি ছিলেন আমাদের বি আর আম্বেদকর। আর তারপরে তার সঙ্গে যে 6 জন মেম্বার কমিটি ছিলেন, সে ছিলেন মুন্সি মোহাম্মদ সাদুল্লাহ, তারপর আলাউদ্দিন কৃষ্ণা স্বামী আইয়ার। এমন করে অনেকগুলো নাম আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো জিজ্ঞেসও করে না। কিন্তু মেইন যেটা জিজ্ঞেস করে, ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিলেন, উনি কে ছিলেন, বি আর আম্বেদকর ছিলেন। তারপরে নেক্সট হচ্ছে 16 জুলাই 1948 এ কি হলো, অ্যালং উইথ হরেন্দ্র কুমার মুখার্জি, ওই যে এইচ সি মুখার্জি এখানে তোমাদের বলেছিলাম, ঠিক আছে। তিনটে নাম মুখস্থ রাখবা, ওই তিনটে নাম কি কি হচ্ছে এখানে থাকবে। এই তো এইচ সি মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি, ইনি কি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো তো ইনার সঙ্গে আরেকটা ভাইস প্রেসিডেন্ট অ্যাড করা হলো। তো অ্যালং উইথ হরেন্দ্র কুমার মুখার্জি, ভিটি কৃষ্ণাচারী ওয়াজ অলসো ইলেক্টেড অ্যাজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এই চেয়ারম্যান হবে না, বারবার ভুল বলছিলাম, এটা হচ্ছে তোমাদের প্রেসিডেন্ট হবে, ওটা তোমরা বুঝে নিবা। समझदार को इशारा काफी है। 26 November 1949 the Constitution of India was passed and adopted by the Assembly. এটা তোমাদের কি হলো, কনস্টিটিউশন আমাদের যে তৈরি হয়েছিল সেটা পাস করা হলো, অ্যাডপ্ট করা হলো, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, এই ওয়ার্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ দুটো
ডে আছে। একটা হচ্ছে ২৬শে জানুয়ারি 1950 আর একটা হচ্ছে ২৬শে নভেম্বর 1949, ঠিক আছে? এই দুটো ডেতে অনেকজন কনফিউজড খায়। কনফিউশন এর কিছুই না, অনেক ইজি। তো সেটা কি হচ্ছে এই দিনে অ্যাডপ্ট হয়েছিল আর এই দিনে এনাক্ট হয়েছিল কিংবা কাম ইনটু ফোর্স। এই দিনে কি হচ্ছে যদি কেউ কনস্টিটিউশন মানছে না তো সেটা কি হচ্ছে নো ইস্যুস। কিন্তু এই দিনে যদি তুমি কনস্টিটিউশনটা মানছো না তাহলে তোমাকে জেলে পুরবো। ঠিক আছে? এটা হচ্ছে কাম ইনটু ফোর্স আর এটা হচ্ছে অ্যাডপ্ট করা, বাস আর কিছুই না। এটা দুটোর পার্থক্য। জাস্ট এটা ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে নেক্সট হচ্ছে ২৪শে জানুয়ারি 1950 লাস্ট মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্য কনস্টিটিউশন ওয়াজ সাইনড অ্যান্ড অ্যাকসেপ্টেড। মানে কি হচ্ছে লাস্ট মিটিং কখন হয়? আমাদের ২৪শে জানুয়ারি 1950 তে মিটিং হয়। ওকে? তো কটা সেশন হয়ে গেল দেখে নাও এখান থেকেই। এটা ১, ২, ৩, ৪, ৫, ৬, এটা তো আমরা স্বাধীন হয়েছিলাম। ৭, ৮, ৯, ১০ আর এটা ১১। তাহলে টোটাল কটা সেশন হলো? ১১ টা হলো। তো এমন করে তোমাদের কি ফরমাল সেশনস কটা হয়েছিল? ১১ টা। প্রশ্ন এসেছিল একবার। তো ওটাই তোমাদের এখানে ডিটেইলস একটু বলে দিলাম। তারপরে নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট যে কনস্টিটিউশন টা তৈরি হয়, এই কনস্টিটিউশন তৈরি হওয়ার পর আমাদের লোকসভাতে ফার্স্ট স্পিকার যাকে বানানো হয়েছিল উনি কে ছিলেন? জিভি মাভেলিঙ্কার। এই নামটা একটু মাথায় রাখবা। কারণ কি হচ্ছে ইন ফিউচার যখন তোমাদেরকে আর্টিকেলস গুলো পড়াবো, কে কি ছিল না ছিল সবকিছু ডিটেইলস এ পড়াবো, তখন কি হচ্ছে তোমাদেরকে এই নামগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তো এটা কি হচ্ছে জিভি মাভলেঙ্কার ওয়াজ ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা, দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট আফটার ইন্ডিয়া টার্ন ইনটু আ রিপাবলিক। তারপরে নেক্সট হচ্ছে enactment of the constitution। আমাদের constitution enact হলো কি কি ছিল? some of the provisions related to citizenship elections, provisional parliament etc. were given immediate effect। মানে কি হচ্ছে এই কিছু কিছু provisions ছিল যেগুলো immediate effect দিয়ে দিল। তারপরে নেক্সট এ কি হচ্ছে এটাকে আরো কিছু অ্যাড করে তারপরে অ্যামেন্ড করে তারপর অনেক কিছু করে তারপরে লাস্টে ২৬শে জানুয়ারিতে এটাকে ভালো করে এনফোর্স করেছিল। তারপরে নেক্সট হচ্ছে দ্য কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949 contained a preamble 395 আর্টিকেলস। ভালো করে মুখস্থ করো। দেখো সব জিনিস যে পড়তে হবে আগেন বলছি সব না, যেগুলো মোল্ড করে রেখেছি, যেগুলো গোল করছি, যেগুলো একটু ভালো করে শান্তভাবে আস্তে করে পড়াচ্ছি সেগুলো তোমরা একটু দেখো। 395 articles divided into 22 parts and 8 schedule। মানে কি হচ্ছে তোমাদের ধারা কটা ছিল? ৩৯৫ টা ধারা ছিল। ঠিক আছে? অধ্যায় কটা ছিল? ২২ টা অধ্যায় ছিল। আর তপশিল কটা ছিল আমাদের? ৮ টি তপশিল ছিল। ঠিক আছে? তো এগুলো হচ্ছে তখনকার। এখন বর্তমানে 448 না এখন আরো বাড়তে থাকছে। তার জন্য আর্টিকেল এগুলো আমরা পড়ি না। কারণ কি হচ্ছে আজকে একটা আর্টিকেল বাড়লো, কালকে ২ টো কমে গেল। তারপরের দিন ১০ টা বাড়লো, তারপরে ১ টা কমে গেল। তো কি হচ্ছে এটা পার্লামেন্টে চলতে থাকে। তো তার জন্য কি হচ্ছে আর্টিকেল কেউ জিজ্ঞেস করে না, কোনদিন জিজ্ঞেস করেনি আজ পর্যন্ত। ঠিক আছে? তো তার জন্য কি হচ্ছে আর্টিকেল তোমরা পড়তে যেও না। কত আর্টিকেল আছে কিন্তু হ্যাঁ, পার্টটা পড়ো আর শিডিউলটা পড়ো। পার্টটা হচ্ছে ২৫ টা হচ্ছে আর শিডিউলটা এখন বর্তমানে ১২ টা আছে। তার মানে কি আছে এখানে তোমাদের ৪ টে বেড়েছে আর এখানে তোমাদের ৩ টে বেড়েছে। তারপরে নেক্সট হচ্ছে The enforcement of constitution was delayed till 26th of January। কেন এটাকে ডিলে করা হয়েছিল? আহ, যেটা এটা আমাদের 26th of নভেম্বর, এটাকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি, তাই না? আর কনস্টিটিউশন ডে বলতে পারো। তো কিন্তু কি এটাকে ডিলে করা হলো কেন? কারণ কি হচ্ছে ওই জওয়াহরলাল নেহরু 1929 এ ফার্স্ট ইন্ডিয়ান কংগ্রেস ডিমান্ড করেছিল পূর্ণ স্বরাজ লাহোর সেশনে দিয়ে। তারপরে তখন তো জওয়াহরলাল নেহরু আমাদের চেয়ারম্যান ছিলেন। তো রাবি নদীর তীরে কি হয়েছিল আমাদের ট্রাইকলার ন্যাশনাল ফ্ল্যাগ এটা আনফ্লার করেছিল। তো ওই ডেট কে কমেমোরেট করার জন্যই আমাদের কি হচ্ছে এটা ফার্স্ট যেটা আপনাদের রিপাবলিক ডে পালন করা হয় সেটা হচ্ছে ২৬শে জানুয়ারি 1950 তে পালন করা হয়। তো এটাই হচ্ছে আমাদের রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, প্রজাতন্ত্র দিবস বলতে পারো এটাকে। ওকে? তো এটাই জাস্ট ছোট একটা স্টোরি, বেশি কিছু ডিটেইলস এ পড়তে হবে না। তারপর নেক্সট হচ্ছে যখন এটা আমি তোমাদেরকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়াবো না, এই জায়গাতে ভালো করে বলে দেবো কোথায় কি হয়েছিল। অনেকজন বলে স্যার এটা 1929 হবে, অনেক জায়গাতেই লেখা আছে 1930 হবে। কারণ কি হচ্ছে ১২টা রাত ১২টার সময় করেছিল, তো তার জন্য কি হচ্ছে 1929 and 30 31শে ডিসেম্বরে, ওটাই বাস আর কিছু না। তারপরে নেক্সট হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বলটা কি? ওই তো আমাদের জওয়াহরলাল নেহরু অবজেক্টিভ রেজোলিউশন পাস করেছে, ওটাই পরে প্রিয়াম্বল হয়ে গেছিল। তো ওই প্রিয়াম্বলটাই আমাদের আইডিয়াটা কোথায় থেকে এসছে? আইডিয়াটা এসছে ইউএস এর কনস্টিটিউশন থেকে। আর ইট ইজ দ্য প্রিফেস অর দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন, মানে ইন্ট্রোডাক্টরি পেজ বলতে পারো। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ইন্টিগ্রাল মানে অভিন্ন এই পার্ট হচ্ছে আমাদের কনস্টিটিউশনের। তো আমাদের যে প্রিয়াম্বলে
লেখা আছে, কি কি লেখা আছে একটু বড় করে দিই, ভালো করে তোমাদেরকে পড়িয়ে দিই, ঠিক আছে? এটা মুখস্থ করে যাবা, যদি ইন কেস তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করলে যে আমাদের কনস্টিটিউশনটা বলো, তখন এটা বলতে হবে, ঠিক আছে? We the people of India, so having solemnly resolved to constitute India into a sovereign democratic republic and to secure to all its citizens justice, কিসে থেকে? Social, economic and political justice, liberty through thoughts expression, belief, faith and worship, and equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. মানে কি হচ্ছে, আমরা নিজেই বাহিনী তৈরি করেছি, নিজেকে এই কনস্টিটিউশনটা দিচ্ছি, এটাই হচ্ছে এটা মূল আধার। আর এটা কি হচ্ছে, এইখানে তুমি দেখতে পারবা কয়েকটা ওয়ার্ড তুমি পাচ্ছ না। কারণ পাচ্ছ না, কারণ এটাই হচ্ছে অরিজিনাল ফটো, ঠিক আছে? অরিজিনাল ফটো অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরে এগুলো অ্যামেন্ড করা হয়েছিল, অ্যামেন্ডমেন্টটাও বলে দিচ্ছি, মিনি কনস্টিটিউশন কেন বলে 42nd কে, সবকিছু ডিটেইলস এ বলছি। তারপরে এবার এখানে কি হচ্ছে, এই জায়গাতে ছোট্ট করে একটা সিগনেচার করা আছে, রাম লেখা আছে। তো ওটা কেন? কারণ কি হচ্ছে, অনেকজন ভাবে এটা রিলিজিয়ন, রাম ও হিন্দু রিলিজিয়ন রামের জন্য না, সেটা না। সেটা হচ্ছে যিনি ওই সিগনেচার, মানে যিনি আর্টিস্ট, যিনি এই পুরো কনস্টিটিউশনটাকে লিখেছিলেন, তো সেটাই হচ্ছে কি হচ্ছে সিগনেচার অফ দ্য আর্টিস্ট বিওহর রাম মনোহর সিনহা, ঠিক আছে? উনি হচ্ছে তার জন্য রাম লিখেছিলেন এখানে। তারপরে নেক্সট হচ্ছে আমাদের প্রিয়াম্বলের ফিচার্স কেমন, সেটা হচ্ছে সোভেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এন্ড রিপাবলিক। ওকে, তো এবার কি হচ্ছে, এই 5টা ওয়ার্ডের মিনিং ভালো করে জানো, কারণ এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, কিছু জিজ্ঞেস করে নিতে পারে। তো ওই ডিটেইলসটার জন্য তোমাদেরকে বলছি, ভালো করে যে ডিটেইলস গুলো বলবো, ঠিক আছে, ওগুলো একটু পড়ো তোমরা, আর কিছু না। তো ফার্স্ট যেটা হচ্ছে সোভেরিয়ান। সোভেরিয়ান মানে কি হচ্ছে, আমরা বিদেশের থেকে একদম ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আমরা ডিপেন্ডেন্ট না কারোর উপরে। তো এটাই কি হচ্ছে সোভেরিয়ান বলা হয়। ফর এক্সাম্পল মেনে নিলাম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড কি এখনো কি ফ্রি হয়েছে? না, হয়নি। অস্ট্রেলিয়া এখনো কি ফ্রি হয়েছে? হয়নি। তারপরে কি হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস, এগুলো অনেক অনেক জায়গা আছে যেগুলো এখনো ফ্রি হয়নি, যেগুলো এখনো কি হচ্ছে ইউনাইটেড কিংডমের অধীনে আছে। দেখবা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের কি হচ্ছে যে ফ্ল্যাগটা একটু ইউনাইটেড কিংডমের মতন। তো অত ডিটেইলস এ যাচ্ছি না, কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম আদার আউটসাইডার্স। তো ওটাই কি হচ্ছে, মিন্স ফুললি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোলস। কেউ আমাদেরকে কন্ট্রোল করে না, আমরাই সবকিছু নিজেই একাই একশো। তারপরে নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে কি হচ্ছে, যেমন কি হচ্ছে ইউনাইটেড স্টেটস এ কি হচ্ছে, যে যত পাওয়ার আছে কার কাছে আছে? গুগল, অ্যাপল, এই ইনভিডিয়া, এদের কাছেই ফুল পাওয়ার আছে। আর কি হচ্ছে ফুললি প্রাইভেট বলতে পারো, কিংবা আরো অনেক জায়গাতে আছে যেগুলো ফুললি প্রাইভেট হচ্ছে। আর অনেক জায়গাতে আছে যেগুলো হচ্ছে ফুললি গভর্নমেন্ট, সেগুলোকে সোশ্যালিজম বলে। কিন্তু কি হচ্ছে, এখানে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে, মানে যে টাকাটা বলো না পাওয়ারটা বলো, সবগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে। কিসের জন্য? আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, মানুষের উদ্ধারের জন্য। সেটা কি হয়েছে, এটার জন্য কি বলা হয়, ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট কান্ট্রি বলতে পারো, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কান্ট্রি বলতে পারো, এক্সাক্ট ওয়ার্ড যদি ইউজ করো। তো এটা কি হচ্ছে, এম টু ইকুইটেবলি ওয়েলথ ডিস্ট্রিবিউশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার, আর কিছু না। তারপরে নেক্সট হচ্ছে সেকুলার, মানে সব ধর্ম এক, ধর্মনিরপেক্ষ আমরা। তারপরে নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক, যখন ভোট আসে তখন নিরপেক্ষ কি আছি কি তাইছি, আর যখন ভোট চলে যাবে তারপর সবাই এক। তারপর নেক্সট কি হচ্ছে ডেমোক্রেটিক, সেটা হচ্ছে সিগনিফাইজ রুল বাই দ্য পিপল থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। মানে কি হচ্ছে, আমাদেরকে যে রুল করে, সে কি হচ্ছে আমাদেরই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রুল করবে, আমাদেরকে অন্য কোনো ব্যক্তি, রাজা কিংবা রানী কিংবা বাইরে থেকে কেউ এসে আমাদেরকে রুল করবে না। আমরাই যাদেরকে ইলেক্ট করেছি তারাই আমাদেরকে রুল করবে। এটা হচ্ছে ডেমোক্রেটিক, মানে আমরা নিজেরই রাজা নিজে চুনতে পেরেছি, ঠিক আছে? ইলেকশন এটা করেছি। তারপরে নেক্সট হচ্ছে রিপাবলিক। রিপাবলিকের মানে কি হচ্ছে, যে যাকে আমরা ইলেক্ট করেছি ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি, হেড যে অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট বলতে পারো, প্রাইম মিনিস্টার বলতে পারো, বেসিক্যালি প্রেসিডেন্টকেই বলবো। তো কি হচ্ছে, ওই পোস্টটা কোনোদিন কি হবে, হেরিডিটারি মোনার্ক হবে না। হেরিডিটারি মানে কি হচ্ছে, রাজা কা বেটা হি রাজা বনেগা, এই যে ডায়ালগটা, ওটা না। কি হচ্ছে, অন্য ব্যক্তিকেও আমরা ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতে পারি, ইনডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতে পারি। এটা কোনো ফিক্সড টেন্যুর এর জন্যই হবে। তো এটাই কি হচ্ছে, হেরিডিটারি হবে না। মানে একজন হয়ে গেল, তার ছেলে হবে, তারপরে তার ছেলে হবে, এমন করে হবে না। এটা কি হচ্ছে ইনহেরিডিটারি। ওকে, তো এটাই হচ্ছে রিপাবলিক আমরা ইন্ডিয়া।
যেমন কি হচ্ছে নেপালে কি হচ্ছে, নেপালে রিপাবলিক ছিল না। এখন কি হচ্ছে ওই তো জেনজিরা যা অবস্থা টাইট করেছে, যে এখন কি হচ্ছে নেপালে ঠিক আস্তে, আস্তে সবকিছু অ্যা ইলেকশনস এ সবকিছু হবে। তো যাই হোক ওগুলো অত ডিটেইলস এ যাব না। তো এই ৫ টা ওয়ার্ডস এর মিনিং এই একটু জেনে রাখবা কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তারপর নেক্সট হচ্ছে জওহরলাল নেহরু in 1946 31st December first proposed to include the preamble with the constitution. ওটাই অবজেক্টিভ রেজোলিউশন প্রপোজ করেছিল আর ওটাই আমাদের প্রিয়াম্বল হয়েছিল। প্রিয়াম্বল এর ব্যাপারে কিছু, কিছু যে ইনফরমেশন লিখা আছে এগুলো দেখো পড়ে নাও। তো প্রিয়াম্বল অ্যাডপ্ট কখন হয়েছিল? 22 জানুয়ারি 1946 উপরে দিয়েছি, তাও এখানে দেখে নাও। আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল কোথা থেকে ডিরাইভ করেছি? এটা আমরা ফ্রান্স থেকে নিয়েছি। আর প্রিয়াম্বলকে লাস্ট অ্যামেন্ড করা হয়েছিল একবারই, সেটা 1976 এ। কি হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 42 তম। আর আমাদের লোকসভা ইলেকশনেও 42 টাই আসন আছে। আর তারপরে এখানে কি হচ্ছে মিনি কনস্টিটিউশন এটাকে বলা হয় কারণ কি হচ্ছে অনেক কিছু এখানে চেঞ্জ করা হয়েছিল, কিন্তু প্রিয়াম্বলে যেটা চেঞ্জ করা হয়েছে ৩টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। ওকে, তো এই তিনটা হচ্ছে আমাদের ওয়ার্ডস গুলো একটু মাথায় রাখবা কোন কোন তিনটে ওয়ার্ডস অ্যাড করা হয়েছিল। তারপরে ইট ইজ নন জাস্টিসেবল ইন কোর্ট, ঠিক আছে, প্রিয়াম্বল আমাদের নন জাস্টিসেবল, দ্যাট ইজ নট জাস্টিসেবল ইন নেচার, মানে কি হচ্ছে প্রিয়াম্বলের ব্যাপারে কোর্টে কোনো চেঞ্জমেন্ট কিছু করতে পারবে না, এটা নন জাস্টিসেবল। ওকে, আরো অনেক কিছু আছে জাস্টিসেবল নন জাস্টিসেবল, যখন আমাদের আমি তোমাদেরকে ওই ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস পড়াবো তখন তোমাদেরকে বোঝাবো ভালো করে। তারপর নেক্সট হচ্ছে এই প্রিয়াম্বলের উপরেই দু তিনটা কেসের একটু ডিটেলস একটু পড়ে নাও, এই সালটা জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে বেরুবাড়ি কেস হচ্ছে 1960 সালে হয়েছিল, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছিল প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন, একটা পার্টি না। কিন্তু পরে আবার কি হলো, কেশব নন্দা ভারতী কেস হলো 1973 তে, ওখানে সুপ্রিম কোর্ট বললো দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়া কনস্টিটিউশন। আরো আছে কেস, কিন্তু এই দুটোই তোমাদের মেন কেস, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে দ্য আইডিয়া অফ লিবার্টি ফ্র্যাটার্নিটি ইকুয়ালিটি, এটা আমরা কোথা থেকে নিয়েছি? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নিয়েছি। আর আইডিয়া অফ জাস্টিস এটা কোথা থেকে নিয়েছি? রাশিয়া থেকে নিয়েছি। তো এখানে যে এগুলো আছে না, জাস্ট লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এটা ফ্রান্স থেকে। আর এই জাস্টিসটা আমরা কোথা থেকে? রাশিয়ান রিভলিউশন থেকে নিয়েছি। দেখো অনেক কিছু আমি তোমাদেরকে যে লাগবে, যারা একদম ডিটেলসে পড়ে বসে আছো তোমাদেরকে লাগবে আরো দু তিনটা আমাদের ছুটে যাচ্ছে, তো দরকার নাই। আমি তোমাদের আগেন বলছি, পলিটি তোমাদের অনলি 12 থেকে 13 মার্কসে থাকবে আর ইকোনমি 12 থেকে 13 মার্কসে থাকবে। পলিটিকে একদম ঝেড়ে মুখস্থ করে দেয় সবাই, কিন্তু ইকোনমিকে হাতই দেয় না। তো ওটার জন্য কি বলছি, পড়লে ভালো করে সবগুলো পড়ো, আর যেটাও যতটুকু পড়ছো একটু রবস পড়ো, আর কিছু না। আর যেগুলো আমি তোমাদেরকে পড়তে মোর দেন এনাফ বলতে পারো, ঠিক আছে। তো এগুলো একটু বিশ্বাস করে একটু ভালো করে পড়ো। খেটে খেটে তোমাদেরকে বানিয়েছি, প্রচুর খেটে বানিয়েছি এই নোটস গুলো। তারপর নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট সেইং অফ দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বলের ব্যাপারে কে কে কি বলেছে। তো সেটা হচ্ছে প্রিয়াম্বল ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট, এটা গ্যাব্রিয়েল অস্টিন বলেছেন। আর প্রিয়াম্বল ইজ এ পলিটিক্যাল হরস্কোপ, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা এসেছিল এম কে এম মুন্সি বলেছেন। তারপরে প্রিয়াম্বল ইজ এ প্যারাডাইজ অফ লয়ার, এটা এমভি পেলেই বলেছিলেন। আর প্রিয়াম্বল ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন, এটা আর্নেস্ট বেকার বলেছিলেন। আর প্রিয়াম্বল ইজ এ সোল অফ দ্য কনস্টিটিউশন আরেকটা কি বলেছিল, প্রিয়াম্বল ইজ এ ভ্যালুয়েবল জুয়েল ইন ইন্ডিয়ান ইন আওয়ার কনস্টিটিউশন। এই দুটো সেইংটা, এই প্রিয়াম্বল ইজ এ সোল অফ দ্য কনস্টিটিউশন এন্ড প্রিয়াম্বল ইজ এ ভ্যালুয়েবল জুয়েল অফ আওয়ার কনস্টিটিউশন, এই দুটোই কি ঠাকুরদাস ভার্গব বলেছিলেন। তারপরে নেক্সট হচ্ছে আইডিয়াস বরোড ফ্রম আদার কান্ট্রি, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তৈরি হয়েছে সেটা হয়েছে কোথাও না কোথা থেকে আমরা ধার করেছি সব আইডিয়াস গুলো। তো ওই আইডিয়াস গুলোতে যে মেইন ইম্পর্টেন্ট গুলো সেগুলো একটু বলে দিচ্ছি। ইউনাইটেড কিংডম থেকে আমরা বাইকামেরাল হাউস, ঠিক আছে। আর বাইকামেরাল হাউস বেশি তো আমাদের নাই, যেগুলো আছে এগুলো বলে দিব। আর কি হচ্ছে লোকসভা এন্ড রাজ্যসভা এম করে সবকিছু ডিটেলস তোমাদেরকে বলে দিব। তারপরে কি হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, আর তারপরে নেক্সট হচ্ছে ক্যাবিনেট সিস্টেম, এগুলো আর রিট, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা কোথা থেকে? ইউনাইটেড কিংডম থেকে। ইউএসএ থেকে রিটেন কনস্টিটিউশন। আর তারপরে নেক্সট হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট, ফান্ডামেন্টাল রাইটস, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রিয়াম্বলের আইডিয়া, এইগুলো হচ্ছে মেন, এই তিনটা মেন, এই সুপ্রিম কোর্টের জন্য না পড়লে হবে। তারপর নেক্সট হচ্ছে ইউএসএসআর মানে রাশিয়া বলতে পারো, ফান্ডামেন্টাল ডিউটিজ নিয়েছি। আর অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট আর জয়েন্ট সিটিং কমিটি হয় এটা। আর 108 যেটা হচ্ছে না, হাম সাথ আট হ্যাঁ, ওটাই কি হচ্ছে একসঙ্গে 8 জন একসঙ্গে সবাই যখন বসে ওটাকে জয়েন্ট সিটিং বলে। জাপান থেকে প্রসিজার এস্টাবলিশড বাই দ্য ল। জার্মানি থেকে ওই দ্য ফান্ডামেন্টাল রাইটস গুলো যেগুলো আমাদের সাসপেন্ড হয়ে যাবে এমার্জেন্সি টাইমে, সেটা নিয়েছি। আর তারপরে কানাডা থেকে এখানে বেশি ইম্পর্টেন্ট না, ওই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, এটা।
আর আয়ারল্যান্ড থেকে এটা ইম্পর্টেন্ট, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি যেটা তোমরা বলো বাংলায়। আর তারপরে নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আমরা নিয়েছি, ওই কনস্টিটিউশনকে আমরা অ্যামেন্ড করতে পারি, এটা ইম্পর্টেন্ট। আর রাজ্যসভাতে আমরা কেমন করে মেম্বার্স গুলোকে ইলেক্ট করি, এটা ইম্পর্টেন্ট। এন্ড ফ্রান্স থেকে আমরা ওই আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি নিয়েছি। বাস এইটুকু। এগুলোই তোমাদের করা। আরো অনেক কিছু আছে, কিন্তু ডিটেলস এ বেশি কেউ পড়তে যাবে না, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে শিডিউলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের শিডিউল কটা আছে, তফসিল যেটা আছে টোটাল, আগে 8টা ছিল, তারপরে 4টে অ্যাড হয়ে 12টা হয়েছে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর এখানে হচ্ছে ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11, 12। ওকে। এবার এখানে তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি, যে তোমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক প্রোভাইড করে দিব। আমার চ্যানেলের সবচেয়ে প্রথম আর সবচেয়ে হাইয়েস্ট ভিউড ভিডিও ওটাই। কি হচ্ছে, শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা শর্ট ভিডিও বানানো হয়েছে। সেটা কি হচ্ছে, একটা ট্রিক থেকে তোমাদেরকে মুখস্থ করার জন্য। সেটা হচ্ছে টিয়ার্স, ঠিক আছে? আগেন বলে দিচ্ছি, TEARS, টিয়ার্স অফ ওল্ড পিএম। ওকে। তারপরে এই রুলস এন্ড রেগুলেশনস গুলো, শর্ট লিস্ট তো সব জায়গায় তোমার অ্যাভেলেবল। তো টিয়ার্স অফ ওল্ড পিএমটা, টি মানে টেরিটরি, মানে আমাদের দেশে কটা রাজ্য, কটা ইউনিয়ন টেরিটরি আছে, এগুলো সবকিছু। ই মানে অ্যাফার্মেশন, মানে emoluments, মানে বেতন টেতনের ব্যাপার, ডিএ এর ব্যাপার যত কিছু। তারপরে এ মানে affirmation, oaths and affirmation, এটা হচ্ছে তোমাদের কি ওই শপথ গ্রহণ, কে কাকে শপথ দিবে, কে কোথায় ইস্তিফা দিবে, সবকিছু। আর মানে রাজ্যসভা, এস মানে শিডিউল এরিয়াস, ও মানে আদার শিডিউল এরিয়াস, এফ মানে ফেডারেল স্ট্রাকচার, মানে 3 ভাগে ভাগ করা আছে আমাদের, যেটা হচ্ছে লিস্ট কি কি, সেটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, ওটাই ফেডারেল স্ট্রাকচার। তারপরে ও মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ও এল, এল মানে ল্যান্ড রিফর্মস, ডি মানে হচ্ছে ডেফিকেশন, মানে দলবদলু আইন, আর পি মানে হচ্ছে পঞ্চায়েত, আর এম মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। ওই সবগুলোই এখানে ভালো করে তোমাদের বলা আছে, ইন্ডিয়ার টেরিটরি গুলো। তারপরে এটা হচ্ছে স্যালারি, তারপরে হচ্ছে ওথস এন্ড অ্যাফার্মেশন, তারপরে ফোর্থ এ হচ্ছে তোমাদের রাজ্যসভার ব্যাপারে, তারপরে ফিফথ এ হচ্ছে শিডিউল এরিয়াস, তারপরে নেক্সট হচ্ছে আদার শিডিউল এরিয়াস এ কি আসছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। আর তারপরে সেভেন্থ নাম্বারটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ওই ফেডারেল স্ট্রাকচার, 3 ভাগে ভাগ করা আছে। কোনটা কত কত লিস্ট, কটা মানে স্টেট লিস্টে কটা আছে, সেন্ট্রাল লিস্টে কটা আসছে, কনকারেন্ট লিস্টে কটা আছে, সবকিছু ডিটেলস পরে পড়াবো তোমাদেরকে যখন আমি ওখানে যাব। তারপরে নেক্সট হচ্ছে এইট, টা যেটা হচ্ছে, সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22 টা আছে, ওগুলো সবকিছু ডিটেইলস আমি তোমাদেরকে বলে দিব। তারপরে নেক্সট হচ্ছে 9th এ হচ্ছে ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশন, ল্যান্ড রিফর্মস বলতে পারো। আর তারপর অ্যান্টি ডেফেকেশন ল যেটা, আর এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ, আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের কটা পার্ট আছে, আর কত থেকে কত আর্টিকেলের ভিতরে এটা রয়েছে। ওকে। তো এটা বাস পড়তে হবে, তারপরে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলে আসবে। তো চলো পড়ছি। তো ফার্স্ট পার্ট যেটা হচ্ছে, কি হচ্ছে, স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি ব্যাপারে আছে, সেটা আর্টিকেল 1 থেকে 4 এর ভিতরে পড়ছে। আর পার্ট নাম্বার 2 তে সিটিজেনশিপ আছে, সিটিজেনশিপ আমাদের কত আর্টিকেল, 5 থেকে 11। কোশ্চেন এমন করে ডাইরেক্ট জিজ্ঞেস করলে, সিটিজেনশিপ কত থেকে কত নম্বর ধারা ভিতরে আছে, এম করে। আর তারপরে নেক্সট হচ্ছে পার্ট নাম্বার 3, ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে আর্টিকেল 12 থেকে 35। তারপরে পার্ট নাম্বার 4, সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর এটা হচ্ছে আর্টিকেল 36 থেকে 51। আর তারপরে পার্ট 4 এর এ, এটা হচ্ছে 51 এর এ। দেখো 4 এর এ আর 51 এ একই একদম, ঠিক আছে? এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ, আগে 10টা ছিল, এখন বর্তমানে 11টা। তারপরে নেক্সট হচ্ছে পার্ট 5, এগুলো ডিটেইলস এ পড়াবো, সব ডিটেইলস এ পড়াবো। এখন তো জাস্ট ফ্রেমিং পড়াচ্ছি, ফার্স্ট ক্লাসই হচ্ছে। তোমাদের টোটাল 4টে ক্লাসে ফুল কমপ্লিট করে দিব পলিটি। তো তারপরে নেক্সট হচ্ছে ইউনিয়ন, মানে ইউনিয়নে কি কি আছে তোমাদের, প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, ক্যাবিনেট মিনিস্টার্স আছে, তাদের পাওয়ার্স, তারপরে ক্যাগ, তারপরে আরো অনেক কিছু আছে, অ্যাটর্নি জেনারেল, সবকিছু যত কিছু আছে সবকিছু এর ভিতরেই পড়ছে, 52 থেকে 151 পর্যন্ত। তারপরে নেক্সট হচ্ছে পার্ট 6, এটা হচ্ছে স্টেটে চিফ মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, চিফ মিনিস্টার আন্ডারে, এগুলো সবকিছু 152 থেকে 237 এর ভিতরে। আর তারপরে পার্ট নাম্বার 7, যেটা রিপিল করে দেওয়া হয়েছে, এটা আর নাই, ঠিক আছে? ফার্স্ট শিডিউলে রিপিল করে দেওয়া হয়েছিল।
আর তারপরে নেক্সট হচ্ছে পার্ট নাম্বার 7, এটা ইউনিয়ন টেরিটরিজ এর যাদের পাওয়ার মানে লেফটেন্যান্ট গভর্নর জেনারেল এইসব যত কিছু আছে এগুলো। আর তারপরে পার্ট নাম্বার 9 টা হচ্ছে পঞ্চায়েত, এটা হচ্ছে 43 এ এ থেকে 443 ও পর্যন্ত। তারপরে মিউনিসিপ্যালিটিটা হচ্ছে 243 পি থেকে 243 জেড পর্যন্ত। আর তারপরে 9 বি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিজ, এটা হচ্ছে আমাদের কত আর্টিকেল 43 থেকে এইচ থেকে 43 জেড পর্যন্ত। এত ডিটেলসে পড়তে হবে না, এটা বলতে পারে কত নম্বর পার্টটায় আছে। তারপরে হচ্ছে পার্ট 10 টা হচ্ছে শিডিউল এ এন্ড ট্রাইবাল এরিয়াস। আর 11 টা হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন এন্ড স্টেটস, এটাতেই তোমাদের কি পড়ে যায় আমাদের ওই কমিশন ল, কি একটা কমিশন আছে এখন ভুলে যাচ্ছি, যে টাকা 2 ভাগে ভাগ করে, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে পার্ট 12, এটা হচ্ছে ফিন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট এন্ড সুটস এর ব্যাপারে, অত ইম্পোর্টেন্ট না। ট্রেড কমার্স উইদিন ইন্ডিয়া, এটা অত ইম্পোর্টেন্ট না। তারপরে 14 এ হচ্ছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন এন্ড স্টেটস, এটাতে আইএএস, আইপিএস এগুলো আসছে। তারপরে নেক্সট হচ্ছে ট্রাইবাল ট্রাইব্যুনালস গুলো, তারপরে গ্রিন ট্রাইব্যুনালস যেগুলো বলি। আর তারপরে নেক্সট হচ্ছে 15 এ আসছে আমাদের ইলেকশন কমিশনের ব্যাপারে। আর তারপরে 16 এ আসছে স্পেশাল প্রভিশন রিটেনিং টু সার্টেন ক্লাসেস, অত ইম্পোর্টেন্ট না। তারপরে নেক্সট হচ্ছে এটা ইম্পোর্টেন্ট 17, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, কোথা থেকে কত নম্বর আর্টিকেল। তারপরে এমার্জেন্সি প্রভিশনস, এটা অনেক ইম্পোর্টেন্ট, সেটাই কত আমাদের এমার্জেন্সি আছে, 3 টা এমার্জেন্সি আছে, ওই কি কি এমার্জেন্সি সবকিছু পরে ডিটেইলস এ হবে। আর তারপরে নেক্সট হচ্ছে 19 টা মিসলেনিয়াস, যেগুলো বাদ পড়ে গেল ছাঁটাই। আর তারপরে নেক্সট হচ্ছে 22 এ হচ্ছে আমাদের অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, মানে আমাদের কনস্টিটিউশন কে আমরা অ্যামেন্ড করতে পারি, সেটা 20 নম্বরে বলা আছে। তার টেম্পোরারি ট্রানজিশন এন্ড স্পেশাল প্রভিশনস, এটা আমাদের আর্টিকেল এত থেকে এত। আর 22 হচ্ছে শর্ট টাইটেলস, মানে রাজা উপাধি এগুলো সবকিছু, নোবেল প্রাইজ এগুলো যত কিছুর ব্যাপারে আছে সবগুলো ওইখানে। আর ডেট অফ কমেন্সমেন্ট আর অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি এন্ড রিপিলস, মানে যত কিছু আমরা রিপিল করব সবকিছু এখানে। তো এই সবকিছু এখানে পড়ানোর মতন তো কিছু না, জাস্ট তোমাদের মুখস্থ, তার জন্য আমি একটু ঝেড়ে চলে গেলাম। তো জাস্ট এইটুকু তোমাদের বলা ছিল কি একটু এগুলা জাস্ট মুখস্থ করো যতটুকু তোমাদেরকে দিয়েছি এগুলো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকে। আর ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের টাস্ক দিয়ে দিলাম। যে তোমরা এটাকে সলভ করো, দিয়ে তারপরে তোমাদেরকে এই সলিউশন পিডিএফটাও তোমাদেরকে জাস্ট কি হচ্ছে, আজকে যে ভিডিওটা এখন হচ্ছে তোমাদের এগুলো রেকর্ডেড, তো এটাই তোমাদেরকে কালকে আমি এটারই টাস্কটাও আনসার কিটা প্রোভাইড করে দেবো। এখন জাস্ট নিজেকে একবার ট্রাই মারো, তাই না? তো এই এমন করে তোমাদের প্রিপারেশন আস্তে আস্তে ঠিক আমি করিয়ে দেবো। অনেকজন ভাবছে যে 2 মাসে কেমন করে হবে। 2 মাস ইজ মোর দেন এনাফ, যদি কেউ পড়তে চায় না 50 দিনও কমপ্লিট হয়ে যায়। প্রিলিমস অত টাফ হয় না, ইজিয়েস্ট প্রিলিমস অফ ইন্ডিয়া বলতে পারো ডব্লিউবিসিএস কে। তারপরে এবার কি হচ্ছে, এটা একটু একটু জাস্ট তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবা। তো যতটুকু পড়াচ্ছি ভালো করে পড়ো। আর যদি আমার এফোর্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকেও শেয়ার করো। আর বাদবাকি যদি কিছু জিজ্ঞেস করা থাকে তো কমেন্টে জিজ্ঞেস করে নাও, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করতে পারো। বাদবাকি তোমাদেরকে ইনফরমেশন আমি দিতে থাকবো। দ্যাটস অল ফ্রেন্ডস, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।